এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জগৎজয় বাংলাতে শুরুতেই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তৃতীয় ইনস্টাগ্রাম ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে গোটা দেশকে জানিয়েছেন যে ন্যাশনাল টাস্ক ফোর্স, সে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের জেন জি বা যারা কম বয়সী ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে, সরকারি পরীক্ষা দিচ্ছে, যারা আজাদি আজাদি স্লোগান তুলছে না, যারা দেশকে ভেঙে ফেলার কথা ভাবছে না, যারা ভাবছে যে আমিও ইলন মাস্ক হব, মার্ক জুকারবার্গ হব, আমিও এই ভারতবর্ষ থেকে ভারতের সবচেয়ে বড় স্টার্ট আপটার ওনার হব, আমি আইআইটিতে পড়বো, আইআইএমে পড়বো, তাদের কথা ভারতই ভাববে এবং ভারতকে ভাবতে হবে। কারণ ভারতের ভবিষ্যৎই এই ছেলেমেয়েগুলো যারা আজ জেন জি যাদেরকে বলা হচ্ছে, এটাই সবচেয়ে বড় শক্তি ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন একবার শুনবো, কিন্তু তার আগে এই ব্রেকিং নিউজটা নেব, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পরীক্ষা সংক্রান্ত ন্যাশনাল টাস্ক ফোর্স, দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থায় জোর দিতে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে। প্রশ্নপত্র জালিয়াতি কাণ্ডে টাস্ক ফোর্স গঠন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নন্দন নীলেকানি প্রযুক্তিবিদ, তাকে মাথায় রেখে এই টাস্ক ফোর্স গঠন হচ্ছে। কি বলেছেন প্রধানমন্ত্রী একবার শুনবো। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया, वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज़्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। দেখুন, প্রথম থেকেই এটা নিট বা পরীক্ষা নিয়ে কোনো আন্দোলনই ছিল না। এটা দেশকে ভাঙার জন্য নির্দিষ্টভাবে একটা টুল কিট ছিল, যে টুল কিটের অংশ করা হয়েছিল ভারতের ছাত্রছাত্রীদের। আমি ভারতের ছাত্রছাত্রী, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাদের ইন্টেনশন নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। কারণ তাদের ইন্টেনশন একটাই, তাদের ইন্টেনশন হলো আমরা পরিশ্রম করছি, আমরা বছরের পর বছর প্ল্যান করে করে এগোচ্ছি, আমাদের বছর যেন নষ্ট না হয়, আমাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। যারা জেনুইনলি পরীক্ষা দিচ্ছে, নিটের অংশ হচ্ছে, নিট পাশ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পরীক্ষাগুলো, সরকারি পরীক্ষাগুলো দিচ্ছে, তাদের জন্য ভারত সরকার সবসময় আন্তরিক ছিল। কিন্তু সত্যি কি এটা একটা পয়েন্টের পর পরীক্ষার্থীদের আন্দোলন ছিল? ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, যারা নিট পরীক্ষায় বসতে পারেনি প্রথমবার, অর্থাৎ যাদের ক্যান্সেল হলো নিট পরীক্ষাটা, তাদের যে সংখ্যা, সেই সংখ্যা আবার যে রি এক্সামিনেশন হলো, সেই রি এক্সামিনেশনে যুক্ত হলো, অর্থাৎ পরীক্ষা দিল, এবং পরীক্ষা দিয়ে কেউ সফল হয়েছে, কেউ বিফল হয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু তারা যারা সফল হয়েছে, এই টিউটোরিয়াল হোম বা কোচিং সেন্টারগুলোতে আপনি একবার গিয়ে দেখবেন সেখানে উৎসব চলছে। খান স্যারের মতন যে স্যাররা জনপ্রিয় কম্পিটিটিভ এক্সামিনেশন বা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য তারা মোচ্ছব করছে, খাবার দাবার খাচ্ছে, বাচ্চাদের সাথে পার্টি করছে, তাদের কিন্তু দেখা গেল না যন্তর মন্তরে। তাহলে যন্তর মন্তরে কারা ছিল? যন্তর মন্তরটা ভরে গেছিল কিছু এনজিওর আন্দোলনজীবীদের
এবং কিছু ডিপ স্টেটের দালালদের দিয়ে। তারা কেন হঠাৎ করে যন্তর মন্তরে আন্দোলনটা, বাচ্চাদেরকে নিয়ে যে আন্দোলনটা, সেই আন্দোলনটা হাইজ্যাক করে অন্য একটা আন্দোলনে পরিণত করলো? তার এক এবং একমাত্র কারণ হলো FCRA বিল, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি। এনজিও, সেই এনজিও বিভিন্নভাবে ডিপ স্টেটের যে টাকা নিচ্ছে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, এখন সেই অ্যাকাউন্টেবিলিটিটা থাকতে হবে। কিন্তু আবারও আমি বলছি, এই আন্দোলনটা নির্দিষ্টভাবে কোনো দিন ছাত্রদের স্বার্থে ছিল না। এই আন্দোলনটা অসভ্যতামের জন্য ছিল, এই আন্দোলনটা নোংরামি করার জন্য ছিল, এই আন্দোলনটা এমন কিছু কিছু জিনিস যেগুলো দীর্ঘদিন ধরে ডিপ স্টেটের এজেন্ডা, অর্থাৎ 17 থেকে 18টা জেন্ডার থাকবে, লিঙ্গ থাকবে এই দেশে। ভাবতে পারছেন, মানে পুরুষ, মহিলা বা তৃতীয় লিঙ্গের কথা বলছি না, 17 থেকে 18টা জেন্ডার থাকতে হবে, এই নিয়ে আন্দোলন করতে যন্তর মন্তরে অনেকে বসে পড়েছিল। আমার কুকুর সাজতে ভালো লাগে, আমার খরগোশ সাজতে ভালো লাগে, আমাকে আজ থেকে খরগোশ লিঙ্গ ঘোষণা করলাম, এরকম সব দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছিল। ভাবুন, নিজের লিঙ্গ চেতনা, নিজের ধর্ম চেতনা, নিজের জাতিগত চেতনা, এই সমস্ত কিছু ব্লার করে দিয়ে এমন একটা আন্দোলন তৈরি করো যেখানে ডিলিউশনাল হয়ে থাকুক তোমার পরবর্তী প্রজন্ম বা তরুণ প্রজন্ম। অর্থাৎ আমেরিকায় মার্ক জুকারবার্গ জেনজিদের মধ্যে থেকে উঠে আসবে, আমেরিকায় ইলন মাস্ক উঠে আসবে জেনজিদের মধ্যে থেকে। কিন্তু আমাদের দেশে আমরা আমাদের জেনজিদেরকে পাথরবাজ বানানোর ট্রেনিং দেব, আমরা আমাদের জেনজিদেরকে উদ্বুদ্ধ করব মাদ্রাসায় পড়ার জন্য। আমরা আমাদের জেনজিকে বলবো যে তোমরা লাগাতার রাস্তায় বসে থাকো, তোমরা প্রধানমন্ত্রীকে গালিগালাজ করো, তোমরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দাও। এটা রাশিয়াতে সম্ভব? রাশিয়া ছাড়ুন, এটা চায়নায় সম্ভব। এই চীনের দালালগুলো, যারা মাকুলারগুলো, যারা ধর্মতলাকে উত্তাল করার চেষ্টা করেছিল, তাদের মধ্যে একজন গ্রেপ্তারও হয়েছে। এই মুহূর্তে যে খবর আমার কাছে আসছে, সাংবাদিক হেনস্থায় সরাসরি সিপিআইএম যোগ, সাংবাদিক নিগ্রহে সিপিআইএম কর্মী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জাহির উদ্দিন মাল ওরফে সোনা। সোনাকে গ্রেপ্তার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ভাঙড় থেকে গ্রেপ্তার করা হয়েছে জাহির উদ্দিন মালকে। দেখুন, একটা জিনিস স্পষ্ট ভাষায় বলছি, এই সরকারটা রাষ্ট্রবাদীদের দ্বারা নির্বাচিত একটি সরকার। এই সরকার হিন্দুত্ববাদীদের দ্বারা নির্বাচিত একটি সরকার। এই সরকার রোহিঙ্গাদের সরকার নয়, এই সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরকার নয়। রাষ্ট্রবাদীরা অরাষ্ট্রীয়তাকে হারিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। সুতরাং এটা ভাবলে ভুল হবে যে এত বড় ম্যান্ডেট নিয়ে যে সরকার এসেছে, সেই সরকারের আমলে বা বদলে যাওয়া বাংলায় আগের অসভ্যতামিগুলো চলতে থাকবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই স্লোগান উঠতেই থাকবে। হামে চাহিয়ে আজাদি। আরে কিসের আজাদি তুমি চাও? বুক পকেটে আজাদি, তলপেটেতে আজাদি, ঘাড়ে আজাদি, চুলে আজাদি, মাথায় আজাদি, উকুনে আজাদি, ব্যাগের চেনে আজাদি। কিসের আজাদি? 1947 সালে আজাদি পেয়ে গেছো। তোমার বাপ ঠাকুরদা যারা নির্দিষ্টভাবে চিৎকার করতো ইয়ে আজাদি ঝুটা হ্যায়, তারাও নিজের উত্তর পেয়ে গেছে, এই আজাদি ঝুটা নয়। এর জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। কিসের আজাদি তোমরা চাও? আর যদি এই আজাদি আজাদি স্লোগান দাও, তাহলে তো ধরতে হবে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে একটা নতুন মডিউল তৈরি করার চেষ্টা করছো। কিসের আজাদি তোমরা চাইছো? ব্রাহ্মণ্যবাদ থেকে আজাদি মানে আমি বুঝলাম না। মানে এই ভারতবর্ষের সমস্ত ব্রাহ্মণদেরকে তোমরা নিকেশ করে দিতে চাইছো? হিন্দুত্ববাদ সে আজাদি মানে কি চাইছো তোমরা? প্যালেস্টাইনের মতন মৌলবাদী একটি সরকার তৈরি হোক। পূর্ব পাকিস্তানে যেভাবে সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে, ঠিক সেভাবে 1 বা 2% নেমে আসুক। কিসের আজাদি তোমরা চাইছো? আজ তার জবাব চাইছে বাংলা। আর শ্রীলেখা মিত্র একজন শুধু নয়, শ্রীলেখা মিত্রের মতন এরকম অনেক শিক্ষিত, অসভ্য,
নোংরামি করার লাইসেন্স প্রাপ্ত শিল্পীরা ঘুরে বেড়াচ্ছে, সাহিত্যিকরা ঘুরে বেড়াচ্ছে, টুকরে টুকরে গ্যাংকে তারা প্রতি মুহূর্তে তোল্লা দিয়ে এসেছে। এবং তাদের শ্রীলেখা মিত্রদের এবার এটা বুঝতে হবে যে মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনার পছন্দ না হতে পারে, আপনি কে হে মশাই? আপনি কে? আপনার না আছে এমপি, না আছে এমএলএ, না আছে সরকার, না আছে ভিত্তি, না আছে সমর্থন। আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তাদেরকে যাদের আইডল বা যাদের নেতা, যাদের অধিনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে কুৎসিত নোংরামিটা শ্রীলেখা মিত্র করেছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মুখ্যমন্ত্রী সেসব ছেড়েই দিচ্ছি, বিমান বসুকে নিয়ে এই নোংরামি করে যদি কোনো পোস্টার, কোনো ছেলে বা কোনো মেয়ে এভাবে প্রদর্শনী করত, আজকে দেখতেন গোটা বাংলার সিপিএম এর কর্মীরা আপনার গ্রিল ভেঙে আপনাকে মারতে মারতে বাইরে নিয়ে যেত, জেহাদিরা কচুকাটা করতো আপনাদেরকে। বিমান বসু ছেড়ে দিন, মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তীকে নিয়ে এই নোংরামোটা যদি কেউ করত, আমি সেই ছবিটা পর্যন্ত দেখাতে পারছি না। তার কারণ এই ছবিটা দেখানো ইটসেলফ একটা অসভ্যতা। যারা দেখাচ্ছে তাদেরকেও অনুরোধ করব যে দয়া করে এটাকে মাল্টিপ্লাই করতে দেবেন না। তার কারণ এই শ্রীলেখা মিত্রদের আসলে মুখোশটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এর পেছনে অনেক বড় মাথা রয়েছে, জেহাদি মাথা, মাকুলার মাথা, মার্ক্সবাদী জামাতি মাথা এর পেছনে রয়েছে। অনেক অসভ্যতা হয়েছে, এত গান্ধীগিরি প্লিজ করবেন না। শ্রীলেখা মিত্রের বাড়ির সামনে আজকে শান্তিপূর্ণ অবস্থান করেছে কিছু রাষ্ট্রবাদী, সেই ছবিটা আমি দেখাবো প্রথমে, দেখুন। ক্যামেরা মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য শ্রীলেখা মিত্র তোমায় জানাই ক্যামেরা মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য শ্রীলেখা মিত্র তোমায় জানাই। অনেকে হয়তো ব্যস্ত থাকতে পারেন, অনেকে হয়তো জানেন না যে কি হয়েছে, যার জন্য গোটা দেশ থেকে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এখন অবধি যা খবর, মোটামুটি 18টা জিডি এফআইআর এগুলো দায়ের করা হয়েছে। বেঙ্গালুরেও এই মুহূর্তে একটি এফআইআর হয়েছে বলে আমার কাছে খবর আছে। কি এমন করেছে শ্রীলেখা মিত্র যার জন্য এই কাজটা হচ্ছে? কি এমন করেছে শ্রীলেখা মিত্র? একটি ছবি, আগের দিন ধর্মতলায় যে নৈরাজ্যটা হয়েছে সেখানে একটি ছবি নিয়ে পোজ দিয়েছে, সেই ছবিটাও আমি পাশে চালানোর জন্য বলবো। এই ছবিটা আমাকে ব্লার করতে হয়েছে, তার কারণ এই ছবিটা দেখানো ইটসেলফ একটা ভয়ঙ্কর অপরাধ। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এমন কিছু কুৎসিত আকার, ইঙ্গিত বা জেস্চার করা হয়েছে যেটা আপনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করলে বা ভ্লাদিমির পুতিনকে নিয়ে করলে, বা এসব ছেড়ে দিন, আপনি চায়নার জিনপিংকে নিয়ে করলেও সে দেশের কমিউনিস্ট পার্টি আপনাকে গায়েব করে দিত। আমাদের দেশে গণতন্ত্র আছে বলে, রাইট টু প্রোটেস্ট আছে বলে আমরা যা ইচ্ছা করে নিতে পারি। এবং শ্রীলেখা মিত্র মানে সিপিআইএম, শ্রীলেখা মিত্র একদম মার্কামারা সিপিআইএম, বা এই যে টলিগঞ্জের যারা টুকরে টুকরে গ্যাং, এই বাংলার সংস্কৃতি দুনিয়ার যারা টুকরে টুকরে গ্যাং, তারা এই লাইসেন্সটা পেয়ে যায় যে একটু কুল সাজার জন্য প্রধানমন্ত্রীর মাকে একটু খিস্তি করে দেবো, আমি কত বড় লিবারাল দেখানোর জন্য হিন্দু দেব দেবীদের নিয়ে একটু মস্করা করে দেবো। আরে হিন্দু দেব দেবীদেরকে নিয়ে মস্করা করা যায়, ও বাবা অন্য কিছু করব না, অন্য কিছু করলে তো আবার তসলিমা নাসরিনের অবস্থা হবে। হিন্দুরা সফট টার্গেট করাই যায়। সিপিআইএম এটা দীর্ঘদিন ধরে করে এসেছে। প্রত্যেক সিপিআইএম এর কর্মী এই মুহূর্তে জামাতিদের দ্বারা হাইজ্যাক্ট হয়ে গেছে। দলটায় এই মুহূর্তে জামাতিরা যেভাবে নিজেদের পেনিট্রেশন করেছে, আমি জানি না এর থেকে সিপিআইএম বেরোতে পারবে কিনা।
শ্রীলেখা মিত্র একা নয়, শ্রীলেখা মিত্র এক এবং একমাত্র অ্যাকিউজড বা কালপ্রিট নয়। একটা গোটা ইকোসিস্টেম চলছে এভাবে, বছরের পর বছর তারা হিন্দু দেবদেবীকে নিয়ে এই অসভ্যতাটা করে গেছে, বছরের পর বছর শিবলিঙ্গে কন্ডম পরানোর মতন আস্পর্ধা দেখিয়েছে তারা, বছরের পর বছর তারা আমাদের দেবদেবীদের নিয়ে, আমাদের রাষ্ট্রনেতাদের নিয়ে এই অসভ্যতাটা করে গেছে। কেউ কোনো প্রতিবাদ করেনি, কারণ প্রতিবাদ করার জায়গা ছিল না। আর প্রতিবাদ করলে পাল্টা যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে 100টা কেস দিয়ে দেওয়া হতো। ভণ্ড সেকুলারদের বিরুদ্ধে প্রতিবাদ করলে একের পর এক থানায় কেস দিয়ে দেওয়া হতো। কিন্তু আজ পরিস্থিতি পাল্টেছে এবং এই কারণে মানুষ বলছে যে না, শ্রীলেখা মিত্র যে কাজটা করেছে সেই কাজটা অসভ্যতা, নোংরামি। কিন্তু মজার কথা হলো শ্রীলেখা মিত্ররা ভীতু। শ্রীলেখার মতন প্রত্যেকটি সিপিআইএম এর কর্মী ভীতু, ধান্দাবাজ, দুমুখ এবং ভারত রাষ্ট্র, হিন্দুত্ববাদ ছাড়া সবকিছুর দালালি করতে পারে তারা। শ্রীলেখা মিত্র যুক্তিটা কি সাজিয়েছেন জানেন? পাল্টি খাওয়ার একটা লিমিট আছে। প্রথমে শ্রীলেখা মিত্রের প্রথম বাইকটা আমি শোনাবো, তারপরে আমি বাকিদের কাছে যাচ্ছি। সর্বরিদিও উপস্থিত রয়েছেন, যাদবপুরের বিধায়ক বিনায়ক বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, তাদের কাছেও যাব। কিন্তু তার আগে শ্রীলেখা মিত্রের বক্তব্যটা, প্রথম বক্তব্য, প্রথম যুক্তি সাজানো। মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। সিপিএম দল, সিপিএম সমর্থক, বামপন্থী, তাদের নোংরামিটা ভাবুন, তাদের কালচারটা ভাবুন। এই বড় বড় লেকচার মারে না তারা, আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিবাদের আগুন, আমরাই সবচেয়ে ভালো শিল্পটা বুঝি, আমরাই সবচেয়ে ভালো সংস্কৃতিটা বুঝি, আমরাই সবচেয়ে ভালো বই সাহিত্য নিয়ে কথা বলি। এদের নোংরামিটা দেখুন। এই নোংরামি, এই অসভ্যতাটাই হলো সিপিআইএম। বামপন্থীদের এই নোংরামোটা এতদিন ধরে রাষ্ট্রপতিরা সহ্য করে গেছে, আর সহ্য করছে না বলে। Who the hell are they? ওরা কারা? চাইনাতে পাত্তা পায় না, রাশিয়ায় পাত্তা পায় না, গোটা পৃথিবীতে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ভারতবর্ষে পাত্তা পাচ্ছে না। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে এখন জাজ করবে। শ্রীলেখা মিত্র, সিপিআইএম এর বড় বড় নেতা, কবি, সাহিত্যিক, মার্ক করে করে দেখুন, যারা যারা এর বিরুদ্ধে, তাদের ছবি সহ দরকার হলে ধন্যবাদ জানান। আর যারা যারা এখনো ঘাপটি মেরে বসে রয়েছে, একদিন রাষ্ট্রবাদী আর একদিন বামাতি, একদিন রাষ্ট্রবাদী আর একদিন বামপন্থী সেজে ঘুরে বেড়াচ্ছে টুকরে টুকরে গ্যাংয়ের হয়ে, নিচেরও খাবে, তলারও করাবে, ওপরেও যাবে, কবি সম্মেলনের থেকে টাকা নেবে, আবার জামাতিদের হয়ে বাংলাদেশে যাবে। এই জিনিসটা যারা করে এসেছে, যারা করার চেষ্টা করছে, তাদের আইডেন্টিফাই করুন। শ্রীলেখা মিত্র এরপরে আরেকটা যুক্তি সাজিয়েছে। শ্রীলেখা মিত্র বলেছে আমি দেখতেই পাইনি, আমি সানগ্লাস পরেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন সানগ্লাস শ্রীলেখা মিত্রর মাথায়, চোখে নয়। আমি বলছি না, এরা ভীতু। যেদিন এদের বাড়িতে জামাতিরা এসে বলেছিল এক রাতের মধ্যে বেরিয়ে যা, এরা চুপচাপ বলেছিল আর আমি কমিউনিস্ট থাকবো না। যেদিন তলোয়ার রেখে এদের বলা হয়েছিল যা পাকিস্তান থেকে বেরিয়ে যা, কারণ তোর আলটিমেট আইডেন্টিটি আমরা জানি, সেটা আমাদের সাথে মেলে না, ওরা বলেছিল না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কতজন বামপন্থী নেতার পোটেনশিয়াল ছিল পূর্ববঙ্গের রাষ্ট্রনেতা হওয়ার? কেন তারা রাষ্ট্রনেতা হতে পারেনি? কেন তাদের পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছিল ঘটি বাটি নিয়ে? কেন এখানে এসে কমিউনিজম করতে হয়েছিল? কেন এখানে এসে সেকুলারিজম করতে হয়েছিল? পূর্ববঙ্গে সেকুলারিজম করতে পারেনি কেন? সেকুলার মুভমেন্ট করতে পারেনি কেন? কেন তাদের পরিবারের একের পর এক সদস্যকে খুন করে দেওয়া হয়েছিল? তাই সেই ইতিহাস কেন তারা বলতে পারেনি? হলোকাস্ট মিউজিয়াম তারা কেন বানাতে পারেনি? শ্রীলেখা মিত্ররা জানে না যে পূর্ববঙ্গ থেকে তাদেরকে কেন চলে আসতে হয়েছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে আজ আমাদের দেশটা, আমাদের রাজ্যটা এই সিরিয়া, প্যালেস্টাইন বা বাংলাদেশ হয়ে যায়নি।
অবশ্যই আমরা অফেন্স নিয়েছি, অবশ্যই গোটা সিপিআইএম এর বিরুদ্ধে গোটা রাষ্ট্রবাদীরা এবার আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে পড়েছে। তার কারণ তুমি কোন হরিদাস পাল হে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তুমি এই অসভ্যতা করবে আর গোটা ভারতবর্ষের মানুষ আঙুল চুষবে। আর শুধু শ্রীলেখা মিত্র নয়, শ্রীলেখা মিত্রর সাথে যে ইকোসিস্টেমটা আছে সেটা ভাঙার সময় এসেছে। এই শারজিল ইমাম আর উমার খালিদ তাদেরও ছবি চালানোর জন্য বলবো, এই শারজিল ইমাম আর উমার খালিদের এই ভারতটা নয়, এটা জেনে রাখতে হবে। অর্ণব গোস্বামী গোটা দেশে এবার ছড়িয়ে দিচ্ছে এই শারজিল ইমাম আর উমার খালিদের যে কালচার, সেই কালচারের যে প্যাটার্নটা এই ককরোচ বাহিনী এবং শ্রীলেখা বাহিনীরা নিয়ে এসেছিল সে থেকে অ্যালার্ট করার জন্য। অর্ণব গোস্বামী কি বলেছেন একবার শুনবো এবং তারপর সর্বরিদির কাছে যাব। অর্ণব গোস্বামী কি বলেছে? এই দেশটা কাদের? আলবাত এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ, আলবাত এটা রাষ্ট্রবাদীদের দেশ, এটা কোনোভাবে রোহিঙ্গাদের দেশ হবে না। একবার আমি অর্ণব গোস্বামী কি বলেছেন সেটা শুনবো, কিন্তু তার আগে সর্বরিদি কি বলবেন? মানে এই ইকোসিস্টেম, মানে কিছু মনে করবেন না, আজকে হয়তো আপনারা এই ইকোসিস্টেমটাকে ঠিক আছে মেনে নিচ্ছেন, কিন্তু চৌঠা মে যদি হিসেব ওলটপালট হতো, রোহিঙ্গারা আপনাকে আমাকে কচুকাটা করতো, বিশ্ব অগ্রণী দিবস সেলিব্রেট করতো কিছু সেলিব্রিটি, আর এই শ্রীলেখা মিত্ররা বলতো না না ঠিক আছে, ও সর্বরী প্রচণ্ড সাম্প্রদায়িক ছিল, প্রচণ্ড হিন্দু করতো, প্রচণ্ড রাষ্ট্রবাদী করতো, ঠিকই হয়েছে যা হয়েছে। এত গান্ধীগিরি দেখাবেন না সর্বরিদি। না, বিষয়টা আমি বলি, আসলে কি হয়েছে জানেন, এই যারা অন্তর্বাস দেখিয়ে, নাভি দেখিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে মুখে গাঁজার স্ট্রিপ নিয়ে যারা নিজেদেরকে আধুনিকা প্রমাণ করার চেষ্টা করেন এবং কলেজ ছাত্রছাত্রীর আড়ালে দেশ কো টুকরে করেঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন, যারা ভারতের যে বৈভবশালী হিন্দু রাষ্ট্র গঠনের আরে এসে দাঁড়ায়, তাদেরকে বলছি আপনারা তৈরি থাকুন, সরকারটা কিন্তু বদলে গেছে। এখন কিন্তু সরকারটা আর আপনাদের মানে সিপিআইএম এর এলাই সরকার, তৃণমূল নয়। ফলে আপনারা রাষ্ট্রপতি সম্পর্কে কটূক্তি করবেন এবং মানুষ চুপ করে থাকবে। আপনারা দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে কটূক্তি করবেন আর মানুষ চুপ করে থাকবে, এটি আর হবার নয়। 208টা বিধানসভার বিধায়করা জিতে বিধানসভায় গেছেন কারণ গোটা পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী মানুষের চৈতন্য জাগ্রত হয়েছে। হিন্দু সনাতনী মানুষ তারা জাগ্রত হয়ে তারা নরেন্দ্র মোদীর হাত ধরে পরম বৈভবশালী হিন্দু রাষ্ট্র গঠন করবে, এটা নিশ্চিত করেছে। তাই যারা মনে করছেন যে আধুনিকীকরণ দেখিয়ে আপনারা দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করবেন, দেশের কটূক্তিও নয়, মানে এই ছবিটা আমি জানি না আপনি দেখেছেন কিনা, এই ছবিটা যদি আপনি দেখেন তখন আপনি বুঝতে পারবেন এটা কটূক্তিও নয়। আরে প্রধানমন্ত্রীকে কটূক্তি আমাদের দেশে বহুজন করেছে, পার্লামেন্টেও করেছে, এই ডেমোক্রেসিও আছে আমাদের। মানে আমি দেখাতে পাচ্ছি না এটা। শ্রীলেখা মিত্র সম্পর্কে বলি যে উনি সবসময়তেই একটু ভেসে মানে একটু ফ্লোতে থাকতে ভালোবাসেন। সবসময় এমন কথা বলবো যেটা নিয়ে চর্চা হবে। এখন জানেন তো বাংলায় একটা ফ্রেজ আছে যে শকুনের অভিশাপে গরুর কোনো ক্ষতি হয় না। এটা মানে শকুন সে ওপরে ঘরে ভাগাড়ে নজর থাকে, আর গরু আমাদের গো মাতা, যিনি আমাদের সর্বদা রক্ষার কার্যে থাকেন। তাই তার যেমন শকুনের অভিশাপে কিছু হয় না, তেমনি শ্রীলেখা মিত্ররা সানগ্লাসকে মাথায় রেখে কেমন কুৎসিত ছবি আপনি হাতে নিয়ে
ছবি তুলছেন আর আপনি বলছেন আপনি জানেনই না আপনি কোন ছবি কোন পোস্টার হাতে আপনি ছবি তুলছেন, এটা কিন্তু নেওয়া গেল না, ঠিক। একদম গেল না। আসলে দেখুন ময়ূক, একটা ব্যাপার রয়েছে, উনি বলছেন আমি দেখতে পাইনি কারণ আমি সানগ্লাস পরেছিলাম। আসলে উনি মাথায় ছিল, কারণ মাথাটাতেই তো না না ওদের উনি আসলে ভীতু, অন্য রঙের চশমা। ওনার গোটা দলটা ভীতু। যেদিন জামাতিরা পার্টি অফিসের সামনে আসবে দেখবেন হাত জোর করে বলবে না 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 আমি তো সিপিএম করি না। এরা শুধু ভীতু নয়, হরগোবিন্দ এরা দাসকে যারা দ্বিচারিতা মারিয়ে করে, দেয়, এরা দ্বিচারী, ঠিক এরা দ্বিচারী ময়ূক, এরা ভীতুও নয় কাপুরুষও না, এরা একসঙ্গে ভীতু কাপুরুষ স্বার্থপর দ্বিচারী, একদম দ্বিচারী। এরা যেখানে ধান্দা সেখানে আছে, যেখানে সুযোগ সেখানে আছে, আর যেখানে হিন্দুত্বের জায়গা তৈরি হবে এরা ঠিক টুকটুক করে এই জাতীয় কথা বলে হাওয়ায় ফ্লোট করবে, হাওয়ায় ভেসে থাকবে। সুতরাং আমার মনে হয় এই যে বলেছেন উনি যে আমি দেখতেই পাইনি কারণ আমি সানগ্লাস পরেছিলাম, আসলে সানগ্লাসটা মাথাতে তো ওদের ব্যামো, ঠিক। ব্যামোটা কোথায়? ব্যামোটা মাথায়, মাথা দিয়ে এবং কি দেখে অদ্ভুত, মাথাটাই কি তো পচে অদ্ভুত গেছে। ন্যাকামো এই বামপন্থীদের, এই সেকু মাকুর, অনেক ধন্যবাদ সর্বরিদি, কি অদ্ভুত ন্যাকামো। মানে আমি বলছি না মানুষকে প্রতিবাদ করতে হবে, মানুষ প্রতিবাদ করলেই দেখবেন এই মাকু সেকুরা সব ঢুকে গেছে ভেতরে। একবার প্রতিবাদ করতে শুরু করে দিন, একবার এই অসভ্যতাটা পরের বার করলে, একজন হরিদাস পাল বলেছিল না কই হে সনাতন, কোথায় সনাতন, পর 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 যখন প্রতিবাদ হয়েছিল হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল না। একবার শুধু প্রতিবাদটা করুন। হিন্দু ধর্ম সফট টার্গেট নয়, ন্যাশনালিজম কোনো অপরাধ নয়, জাতীয়তাবাদ কোনো অপরাধ নয়। আপনি যদি জাতীয়তাবাদী হন সেটা আপনার অপরাধ নয়, সেটা প্রবলেম এই মাকু শেকু এই বামাতি জামাতি লবির। ভারতবর্ষ এরা বদলে দিতে পারবে না। এই ভারতবর্ষের আইডল শরজিল ইমাম নয়, এই ভারতবর্ষের আইডল উমর খালিদ নয়, এই ভারতবর্ষের আইডল ছিল, আছে, থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতন মানুষেরাই। শ্রীলেখা মিত্র মানে পাল্টি কাকে বলে আপনি দেখুন, জাস্ট দুটো ভার্সন, একবার এই কথা বলছে আরেকবার ওই কথা বলছে। তুমি দেখেছো না দেখোনি ভাই? তুমি কত টাকা পেয়েছিলে ওখানে যাওয়ার? ইনফ্লুয়েন্সারদেরকে ওখানে টাকা দেওয়া হয়েছিল ধর্মতলায়, ইনফ্লুয়েন্সারদেরকে, মানে এই যে যারা কাজ পায় না, শ্রীলেখা মিত্ররা কোনো কাজ পায় না, তারা মূলত ওই ডাফলি বাজিয়ে সিপিআইএম এর সভায় যায়, সিপিআইএম এর বিভিন্ন অনুষ্ঠানে ওই প্যাকেট নেয়, সেই প্যাকেট নিয়ে চলে আসে। এটা শুধু শ্রীলেখা মিত্র বলে না, শ্রীলেখা মিত্রর মতন এরকম অনেকেই আছে। দেখবেন ওদের মুখগুলো দেখে বুঝতে পারবেন যে এরা সিপিএম, মার্কামারা বামপন্থী সেকু মাকু। দেখবেন হিন্দুত্বের বিরুদ্ধে কোনো মিছিল বার করতে হলে এরা সবার সামনে চলে আসবে। দেখবেন জাতীয়তাবাদীদের বিরুদ্ধে কিছু লেখার থাকলে এরা 5 টাকার চানাচুরের প্যাকেট নিয়ে 500 লাইন লিখে দেবে। এই শ্রেণীটাকে একটা সময় লালন পালন করত বিভিন্ন মিনমিনে গোষ্ঠীরা, এই শ্রেণীটাকে একটা সময় লালন পালন করত বিভিন্ন এনজিওরা। বামপন্থীদের যে সমর্থক সরকার তৃণমূল, তৃণমূলের আমলে তারা যা পেরেছে করেছে, কিন্তু সরকার বদলেছে। এখন শ্রীলেখা মিত্রদের পাল্টি খেতে হচ্ছে। পাল্টি খেয়ে কি বলছে শ্রীলেখা মিত্র দেখুন। মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করবো বলুন তো? এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে এই কথাগুলো আমাদেরকে শুনে নিতে হবে খুব ভালো করে, কারণ আমরা সবাই গান্ধীবাদী, কারণ আমরা সবাই এটা বুঝে গেছি যে এরা তো লিবারাল, এরা তো আমাদের থেকে শ্রেষ্ঠ, এরা আমাদের থেকে বেটার, এরা ভণ্ড সেকুলার, মানে এদের নিশ্চয়ই পেটে বিশাল বিদ্যা আছে। আর আমরা দেশের কথা বলি, শ্রীরামের কথা বলি, জয় শ্রীরাম বলি, জয় জগন্নাথ বলি, আমরা তো বড্ড সাম্প্রদায়িক,
আমরা জামাতিদের বিরুদ্ধে বলি, গজওয়াতুল হিন্দের বিরুদ্ধে সচেতনতা করি, আমরা বড্ড বেশি সাম্প্রদায়িক। শ্রীলেখা মিত্র সিপিআইএম এর বিরাট বিরাট নেতা, যাদের ফেসবুকে নিজেদেরকেই নিজে লাইক দিতে হয়, যার বাড়িতে কেউ তাকে ভোট দেয় না, যে ভোটে দাঁড়ায় আসলে বাজেয়াপ্ত বলে একটা শব্দ আছে, জামানত বাজেয়াপ্ত, সেই জামানত বাজেয়াপ্ত শব্দটাকে প্রমাণ করার জন্য তারা এখন জ্ঞান দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। আলবাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই ধরনের কোনো কুৎসিত জিনিস করলে আমরা অফেন্সে নেব, আজ না এর পরেও নেব, আরো উগ্রভাবে নেব। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে আমাদের দেশটা বাংলাদেশ হয়ে যায়নি, আমাদের দেশটা নেপালের মতন রেজিম চেঞ্জ হয়নি। ঢাল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়েছে, কোনো হরিদাস পাল লাল পতাকা ডফলি নিয়ে চানাচুর খেতে খেতে আজাদি স্লোগান দিতে দিতে আমাদের দেশকে বাঁচায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে বাঁচিয়েছে। আর কে নরেন্দ্র মোদী? ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, কে নরেন্দ্র মোদী? সিপিআইএম এর কোন হরিদাস পালের এই অ্যাচিভমেন্ট, এই ল্যান্ডমার্ক রয়েছে? কার রয়েছে? কোন মাকুলারের রয়েছে? বড় বড় লেকচার মারছো ভাই। তোমাদের লোকাল কমিটির মেম্বারকে নিয়ে এই ধরনের কোনো নোংরামো করলে তোমরা বাড়ি ঘেরাও করে দিতে। সিপিআইএম আমলে যদি এরকম কিছু তোমার জেলা কমিটির সদস্যকে নিয়ে করা হতো, সাদা থান পাঠিয়ে দিতে, আর দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এই নোংরামিগুলো টানা চলবে, আমরা বসে বসে চানাচুর খাবো আর নগর সংকীর্তন করব, সেটাই ভাবছো? আর কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে নিয়ে এই নোংরামিটা করার জন্য গোটা দেশের রাষ্ট্রবাদীরা এক হয়ে গেছে? আবি তো সির্ফ ঝাঁকি হ্যায়, গোটা দেশ থেকে আমি শুনলাম এফআইআর হচ্ছে, গোটা দেশ থেকে শ্রীলেখা মিত্র এবং এই বামপন্থী এই ধান্দাবাজদের বিরুদ্ধে। কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার ফুল ফ্রেমে দেখাবো। ভুলে গেছি বোধহয়, আমরা ভুলে গেছি বোধহয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে। সিপিআইএম এর কোন নেতা, কোন নেতা এই ল্যান্ডমার্কগুলো অ্যাচিভ করতে পেরেছে? গুজরাটের 3 বারের সফল মুখ্যমন্ত্রী, যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হন, 2014 সালে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ দল গড়তে সাহায্য করে 30 বছর পরে। গত 30 বছরে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় দায়িত্বে রয়েছেন, ভারতবর্ষের সবচেয়ে বেশি সময় এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম। আন্তর্জাতিক স্তরে সবচেয়ে প্রভাবশালী নেতাদের মধ্যে থেকে যে ব্যক্তি উঠে এসেছেন তার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে নিয়ে পাকিস্তান অনেক কিছু বলতে পারে, কিন্তু এই লালবাড়ির লাল পতাকা নিয়ে বসে থাকা এই আজাদি ব্রিগেড, টুকরে টুকরে গ্যাং, এরা বলবে, শারজিল ইমামের ভাইপোরা, উমার খালিদের পিসিরা মাসিরা, এটা রাষ্ট্রবাদীদের শুনতে হবে। মিনমিনের চ্যানেল এটা নিয়ে কোনো হেডলাইন, কোনো শো করবে না, আমি বুঝতে পারছি। মিনমিনের চ্যানেলের দালালি করতে হবে এই ককরোচদের জন্য, দালালি করতে হবে এই টুকরে টুকরে গ্যাংয়ের জন্য। আমাদের কোনো দায় নেই, আমাদের ডিপ স্টেট থেকে কোনো টাকা ঢোকে না ভাই। মিনমিনে গ্যাংয়ের, মিনমিনে মিডিয়ার হয়তো এই টাকাগুলো ঢোকে, তাই জন্য তাদের মিহি গলায় বলতে হয়, এ বাবা সাংবাদিকদের মেরেছে, খুব বাজে করেছে, এ বাবা এই ধরনের ঘটনা ঘটিয়েছে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। আমাদের এই দায় নেই, আমরা তো চিৎকার করে বলছি আমরা ওমর খালিদের বিরুদ্ধে কভারেজ করেছি, কারণ ওমর খালিদরা দেশটাকে টুকরো করতে চায়। আমরা রাষ্ট্রবাদীদের পক্ষে, আমরা শারজিল ইমাম এবং ওমর খালিদের দেশ হতে দেব না। ওমর খালিদ, শারজিল ইমাম তাদের আইডল জেনজিরা হতে পারে না। এই দেশদ্রোহীদের মাথায় তুলে নেচেছে এই শ্রীলেখা মিত্র এবং এই গোটা সিপিআইএম এর বামপন্থীদের এই গোষ্ঠীটা। অর্ণব গোস্বামী কি বলেছেন একবার শুনবো এবং তারপর বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ये देश शरजील इमाम के चमचे सीजेपी का भी नहीं है। मैं ये भी कहता हूं कि गजवाए हिंद के उमर खालिद जी के चमचे अभिजीत डिपके का भी नहीं है। और मैं खुलकर बह रहा हूं कि ये देश उनका भी नहीं है जो कहते हैं देश में 27 लिंग हो। महिला और पुरुष नहीं है, कह रहे हैं हमारे देश में 27 लिंग होने चाहिए।
ये देश उनके बाप का भी नहीं है। आप सुन रहे हैं मेरी बात? ये देश उनके बाप का भी नहीं है जो कह रहे हैं आज कि ये प्रोटेस्ट चलती रहेगी जब तक मैं इशारा ना करूं। ये देश वो अमेरिका की बाप का भी नहीं है। वो अमेरिकी पूंजीपति जो अमेरिका में बोल के कहता है कि मुझे हिंसा फैलानी है, मुझे बिटचैट करवानी है, ये देश उनके बाप का भी नहीं है। ये रिपब्लिक भारत के स्टूडियो से सुन लीजिए। বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আমি জানি যে আমাদের বড় দাদার মতন আচরণ করতে হবে, কারণ যারা সংখ্যায় কম, সাংস্কৃতিকভাবে যারা একটা সময় খুব পাওয়ারফুল ছিল, ইকোসিস্টেম যাদের খুব পাওয়ারফুল ছিল, তাদেরকে সব বিষয় ছেড়ে দিতে হবে। কিন্তু একটা পয়েন্ট অবধি রাইট টু প্রোটেস্ট মানে এই নয় তুমি যা ইচ্ছা করতে পারো, ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে পারো। রাইট টু প্রোটেস্ট, রাইট টু ডিসেন্ট মানে এই নয় তুমি প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের একের পর এক জিনিস করে যাবে এবং আমাদের মুখ বুজে সহ্য করতে হবে। আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে করেছে, কালকে প্রধানমন্ত্রীর মা বাবাকে নিয়ে করবে, পরশুদিনে আমার মা বাবাকে নিয়ে করবে। সেগুলো সব হজম করতে হবে। এটা কে মাথার দিব্যি দিয়েছে? দেয়নি তো কেউ। বিনায়ক দা। না, আমি এটাতে খুব অবাক হইনি ময়ূক, কারণ একটু আগে যে কথা তুমি বললে যে প্রধানমন্ত্রীর মা বাবাকে নিয়ে, আমাদের মা বাবাকে নিয়ে, এটা তো আমি 2017, 18, 19 দেখে এসেছি। প্রধানমন্ত্রীর মা তখন 98 বছর 99 বছর বয়স, তার নাম করে যে কুৎসিত ভাষায় গালাগালি দেওয়া হতো, এবং আমি একজনকেও দেখিনি ওই ইকোসিস্টেমের যে তার একটা প্রতিবাদ করতে। এবং প্রতিবাদ করতে যখন আমরা তখন গুটি কয়েক প্রতিবাদ করতে গেছি, আমাদের মা তুলে কথা বলা হয়েছে। তুমি কি নিজে দেখো না তোমার পোস্টের নিচে মা বাবা তুলে কত কথা বলা হয়? তাহলে মা বাবা তুলে গালি দেওয়াটা যদি কেউ সাংস্কৃতিক বানিয়ে ফেলে নিজেদের, তখন তাদের কাছে তারা কি পোস্টার হাতে ধরে আছে, কি করছে, এটা ম্যাটার করে না। খুব অবাক লাগে ভাবলে যে এদের আবার এখানে বসে বলছি যে এই কুৎসিত জঘন্য এই মিমের নামে এই একেবারে মানে কি বলবো বর্জ্য পদার্থ, এটি যদি বিমান বসুর নামেও করা হতো তাহলেও বলতাম এটা খারাপ জিনিস। কিন্তু এদের ওই মানে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা ধার করেই বলতে হয়, এদের ওই ডান কানে এরা শুনতে পায় না, বাঁ কানে শুনতে পায়। বিনায়ক দা, এটা বিমান বাবুকে নিয়ে করলে, আমি এখনো বিমান বসু বলার আগে বিমান বাবু মুখ থেকে বেরিয়ে যায়, বিমান বাবুর মতন সিনিয়র রাজনীতিবিদকে নিয়ে করলে সবচেয়ে বেশি ফ্যাসিবাদ দেখাতো যারা, তারা হচ্ছে সিপিআইএম। সাদা খান পাঠিয়ে দিত, রক্তমাখা ভাত খাওয়াতো, তারা বড় বড় লিবারালিজমের গল্প বলে। শুধু না বিমানবাবুর প্রতি, কিন্তু আমার কথাটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিম বেরোলে তখন কি রেঞ্জের আক্রমণ নেমে আসতো, কি খারাপ কি। কিন্তু এই বেলা একজন কেউ বলছে না যে না এই মিছিলের থেকে সাংবাদিক পেটানোটা খারাপ, এই ধরনের কুৎসিত জঘন্য মিম ব্যবহার করা খারাপ। আসলে এরা বোধহয় নির্দেশিত যে এরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, দেশের 21টা রাজ্যের মুখ্যমন্ত্রী, এরা তুমি বিজেপি বা তুমি আরএসএস এই জিনিসটা গায়ে লাগিয়ে এরা যা খুশি বলতে পারে, যাকে খুশি। এইটা এবার বন্ধ হওয়ার সময় এসেছে। কারণ একটা মানুষের, প্রধানমন্ত্রীর যেমন আমাদেরও তেমন, প্রত্যেকের তেমন, প্রত্যেকের একটা সম্মান আছে। যারা নিজেদের ইচ্ছে মতো বা ডিপ স্টেটের দ্বারা নির্দেশিত হয়ে এরকমভাবে দেশের প্রধানমন্ত্রী মানে শুধু একটা মানুষ নন, দেশের প্রধানমন্ত্রী মানে দেশের গরিমা, এই রকম ভাষায়, এরকম কুৎসিত ভাষায় আক্রমণ করতে পারে যারা বিদেশি কোনো রাষ্ট্রনায়ককে গিয়ে বলতে পারে, মহিলা রাষ্ট্রনায়ককে, সেখানে গিয়ে কমেন্ট করছে বয়ফ্রেন্ডকে থামান, আরো খারাপ কথা, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া দরকার। মা বাবা তুলে গালি দিয়ে যারা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া দরকার। এই ধরনের কুৎসিত মিম যারা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া দরকার, নইলে পুরো ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে। আমি একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনবো এবং তারপর কর্নেল দীপ্তাংশুর কাছে যাব। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই যে সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি, তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন, ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই, তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ, আর ইত্যাদি ইত্যাদি।
এই মিছিল শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল। মিছিলে পুলিশের যা হিসাব ক্রাউড ছিল 9000, তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। আমি আজ সিপিআইএম কে, এসএফআই কে কিছু সদুপদেশ দিতে চাই। একটু দায়িত্বশীল হও। এসএফআই নামটা নিয়ে রাজনীতি করছো তো, সিপিআইএম নামটা নিয়ে রাজনীতি করছেন তো, বেসিক একটা অ্যাকাউন্টেবিলিটি যেন থাকে। এরপরে লোকে হাসাহাসি করবে, এমনিতেই হাসাহাসি করছে, এরপরে লোকে খিল্লি করবে। অ্যাকাউন্টেবিলিটি চেয়ে একটা মিছিল আয়োজন করা হলো, অ্যাকাউন্টেবিলিটি স্বীকার করে দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। আর একটা মিছিল, সে মিছিলের আয়োজক যারা, তারা এখনো অ্যাকাউন্টেবল নয়। কোন জেহাদিরা তাদের মিছিলকে হাইজ্যাক করে নিল? কেন ডজনের পর ডজন সাংবাদিককে পেটানো হলো? মৌলবাদীরা ছিল, তৌহিদি জনতা দলের নেতারা ছিল, মেটিয়াবুরুজ থেকে এসেছিল। এই তৌহিদি জনতা দলটা কি? তৌহিদি জনতা কারা? মোহাম্মদ সেলিম কি জবাব দিতে পারবে? বিমান বসুর কাছে জবাব চাইলে অনেকে অফেন্স নিয়ে নেবে, কিন্তু বিমান বসুকেও তো বলতে হবে সিপিআইএম এসএফআই এর মিছিলে তৌহিদি জনতা দল, শেখ সালমানরা কি করছে। এই মিছিল থেকে একের পর এক ছবিগুলো, যে ছবিগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে, তার মাকে আক্রমণ করা হচ্ছে, একের পর এক রাষ্ট্রকে ভেঙে দেওয়ার স্লোগান উঠছে। আর যারা গ্রেপ্তার হয়েছে সে 14 জন, তাদের নাম কি? তাদের সাথে সিপিআইএম এর কি যোগ? এটা তো বলতে হবে। একের পর এক ছবিগুলো এবং নামগুলো আমি দেখাবো যারা গ্রেপ্তার হয়েছে। শুভেন্দু অধিকারী ভুল তো কিছু বলেননি। কোন কোন এলাকা থেকে শুক্রবার এই শুক্রবারিয়া পার্টিকে নিয়ে আসা হয়েছিল? মার্কা মারা এই মুখগুলো ইরফান খুরশিদ, গুন্ডা দমন আইনে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আরশাদ আলী, ইরফান খুরশিদ, একের পর এক নাম, মোহাম্মদ আফরোজ, এরা কারা? লেনিন বোঝাতে এসেছিল না স্ট্যালিন বোঝাতে এসেছিল? মোহাম্মদ আলমগীর, এরা কারা? ইমরান আহমেদ, জোড়াসাঁকো, রাজাবাজার, মেটিয়াবুরুজ থেকে যাদেরকে নিয়ে আসা হয়েছিল সিপিআইএম ভাড়া করে শুক্রবার নিয়ে এসেছিল। আমার কাছে সূত্রের খবর আছে, সিপিআইএম এর নেতারাই বলেছিল শুক্রবার করো না, এই ধরনের এলিমেন্টকে নিয়ে এসো না। একজন বড় নেতা সে আবার রাতের অন্ধকারে হুমায়ুন কবিরদের সাথে দেখা করতে যায়, সেটিং করতে যায়, হরগোবিন্দ দাসদেরকে প্রাণে মেরে দেওয়ার প্ল্যান করে। সেই নেতারা বলেছিল না শুক্রবারই হবে, এই এলিমেন্টদেরকে নিয়ে আসা হবে, ভিড়টা বড় হবে। একের পর এক মকসদ সম্পন্ন করার জন্য এই জিনিস করা হয়েছিল। কারা এরা? সিপিআইএম এসএফআই কে জবাব দিতে হবে তো। আয়োজক কারা ছিল? লাল পতাকা নিয়ে কারা ছিল? কারা দাঁড়িয়ে থেকে সাংবাদিকদেরকে মার খাওয়ালো? শ্রীলেখা মিত্রদেরকে কারা ইনভাইট করে নিয়ে এলো? শ্রীলেখা মিত্ররা আসলে যে কাজটা করেছে এটা আমি ধরে নেবো কি করে? এটা সিপিআইএম করতে বলেনি, তাকে টাকা দিয়ে করায়নি। কারণ দীপ্তাংশু, সবকিছুর একটা লিমিট আছে। শারজিল ইমামকে, উমর খালিদকে আমরা আইডিয়ালাইজ করতে পারবো না। এই কার্গিলের বিজয় দিবস আজকে আমরা উদযাপন করছি। আপনি নিজে কার্গিলের এই যুদ্ধ, সেই যুদ্ধের অন্যতম এক যোদ্ধা। আমরা আপনাদেরকে আইডিয়ালাইজ করব। আপনারা সেই সময় 20-21 বয়সী ছেলেমেয়েরা যে লড়াইটা লড়েছিলেন পাকিস্তানিদের সাথে, এটাই তো জেনজি স্পিরিট ছিল। আর 20-21 বয়সী ছেলেদেরকে এই মুহূর্তে ডাফলিবাজি আজাদি করে ভারত টুকরো করার কথা বলা হচ্ছে, আর এই বামপন্থীরা সেটাকে উস্কাচ্ছে। আমরা তো এই স্পিরিটটাকে এনকারেজ করতে পারবো না, এবং শ্রীলেখা মিত্রদের প্রবলেমটা সেখানে হচ্ছে। ময়ূক একদম ঠিক। আজকে 27 বছর পার হয়ে গেছে এবং এমন একটা দিনে আমরা এটা আলোচনা করছি
খুবই দুঃখ হয় 527 জন এই অপারেশন বিজয় অথবা কার্গিল দিবস যাই বলেন, এতে 527 জন ভারতীয়, তাদের রক্তে ভারত লাল হয়ে গেছে। এবং আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য এই 527 জন, আপনি যেটা বলে দিলেন 19, 20 বছর, 21 বছর, এই বাংলার ছেলে কনাক ভট্টাচার্য এই ডাফলি বাজিয়ে ওখানে আর গতকাল যে ঘটনাগুলো দেখলাম 2-3 দিন ধরে ককরোচ পার্টিদের মতন ডাফলি বাজিয়ে ওখানে জানি দেশে সার্বভৌমত্ব ইন্টিগ্রিটিকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রাণ দিয়েছে। এক, দ্বিতীয়ত প্রায় 1600 লোক, তাদের কারোর হাত কেটে গেছে, পা কেটে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, জীবিত আছে কিন্তু এই দেশের জন্য। আজকে আমরা যেটা দেখছি, জানি আলোচনা হচ্ছে, আমি কোনো বিশেষ এই যে এক মহিলার নাম নিচ্ছে, তিনি এই মাঝে মাঝেই বলে থাকেন এই টিভির পর্দায় থাকার জন্য, কিন্তু সার্বভৌমত্ব তার অক্ষুণ্ণ রাখার জন্য ভারতীয় সেনা তো প্রস্তুত, কিন্তু ভারতীয় নাগরিক যারা আছে এই 0.5 প্রাণ তারা কিন্তু এর মধ্যেই আছে। এবং যতবার দুর্গ খোলা হয়, ইতিহাস বলতে এই ভেতরেই একটা লোক দুর্গের এই ছিটকিনি খুলে দিয়েছে। তাই ভারতকে অক্ষুণ্ণ রাখার জন্য যেমন আমরা সবাই লড়াই করছি, এই 0.5 প্রাণকে, যেটা আপনি বারবার বলছেন, তাদের কিন্তু পিন পয়েন্ট করা উচিত। এবং যদি শারজিল অথবা উমর খালেদ জেলে থাকে, জেলে থাকা উচিত, তাহলে ওরা ভারতবর্ষ ভাঙবে, ভারতবর্ষকে টুকরো টুকরো করবে, কারণ তারা তো সামনেই বলছে টুকরে টুকরে করনা হ্যাঁ। এবং যদি গণতন্ত্রে যদি অমিল থাকে, কোনো মত অমিল থাকে, সেটা গণতন্ত্রের চোখ, কিন্তু তা বলে তার সার্বভৌমত্ব, সংবিধান এবং দেশের নিরাপত্তা, সেইটা নিয়ে যদি কেউ খেলা করতে নামে, আমার মনে হয় শুভেন্দু অধিকারী যা বলেছে, এবং ভারতে আমরা সংবিধান মেনে চলি, যা হিসেবে করা দরকার, আমি আর টিভির পর্দায় আজকে কার্গিল দিবস আর এর থেকে খারাপ নিচে নামতে চাই না, সেইভাবেই তাদের ট্রিট করা উচিত। এবং প্রধানমন্ত্রী কে ABCD নাম যেই হোক, আমরা ভালোবাসি আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, আজকে নরেন্দ্র মোদী আছেন, কালকে আরেকজন থাকবে, তা বলে তার নামেও এটা বলা যায় না। এই যেসব মানে স্বাধীনতার নিচে নেমে যাচ্ছে এবং যেসব ঘটনা ঘটছে, সাংবাদিকদের মারছে, তুমি প্রতিবাদ করছো, তুমি প্রতিবাদ করো, প্রতিবাদ করতে গেলে সেখানে রক্ত ঝরাবার যদি এত ইচ্ছে থাকে, তাহলে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বর্ডারে যাও, লাইন অফ কন্ট্রোলে যাও, ধরমতলায় গিয়ে তোমাকে ডাপলি বাজিয়ে দেশকে টুকরে করতে হবে না। এত যদি সাহস, এত যদি বুকের পাঠা থাকে, এত যদি লড়াই করতে হয়, তাহলে আর্মিতে জয়েন করো, নেভিতে জয়েন করো, পুলিশ ফোর্সে জয়েন করো, এই সমাজকে আরো শক্তিশালী করো, সমাজকে ভাঙতে যেও না। এবং কর্নেল, এই বাংলাতে এই ক্রমাগত এই চাষটা হয়ে গেছে, এই যে উমর খালিদকে একটা হিরো বানিয়ে দেওয়ার একটা কনসেপ্ট, শারজিল ইমামকে হিরো বানিয়ে দেওয়া, শ্রীলেখা মিত্র এটা করেছে কেন? তার কারণ জেনজিদের মধ্যে সে এই ধারণাটা ঢুকিয়ে দিতে চায় যে এভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে কুৎসিত পোস্টার বানানোটা কুল, আর যারা দেশের হয়ে লড়াইটা লড়ছে তারা আনকুল। ও ঠিক আছে, ওরা টাকার জন্য বর্ডারে গিয়ে লড়াইটা লড়ছে, ও বিএসএফ নিশ্চয়ই কিছু 2 নম্বরই করার জন্য করছে। এই কনসেপ্টটা ঢুকিয়ে দেওয়া, এটা বামপন্থীরা টানা করে এসেছে। ও হিন্দুত্ব মানে আনকুল। হ্যাঁ, একটা কথা আমি বলবো, এই যাদের যে ছবিগুলো দেখানো হচ্ছিল, এই মোহাম্মদ আফরোজ থেকে শুরু করে, এরা 3-4 মাস আগে ইরানের জন্য টাকা তুলছিল, যে ইরানে 35,000 গণতন্ত্রকামী মানুষকে জাস্ট নিকেশ করে দেওয়া হয়েছে, খুন করে দেওয়া হয়েছে। এরা ইরানের স্বৈরতন্ত্রকে বাঁচানোর জন্য টাকা তুলছে, আর ভারতের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য টাকা তুলছে। অতএব ডিপ স্টেটের ইনভলভমেন্টটা খুব প্রত্যক্ষ। এই মোহাম্মদ আফরোজ এবং তার সঙ্গে আরো কয়েকজন, এদের ছবি গতকালই আমি দেখেছি মিডিয়াতে, এরা ইরানের জন্য টাকা তুলছিল মেটিয়াবুরুজে, তিলজলায়, কলকাতার বিভিন্ন শহরে। ভাবা যায় এই কাজটা? এবং তারপরে তারা নাকি দেশ বাঁচানোর জন্য আসছে, যে ইরানের স্বৈরতন্ত্রী যে শাসন, সেই ইরানের স্বৈরতন্ত্রী ইসলামিক শাসনকে বাঁচানোর জন্য, যেটার বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ, তারা টাকা তুলছিল কলকাতায় বসে। আমি একবার নির্দিষ্টভাবে কর্নেল দীপ্তাংশু আপনার কাছে জানতে চাই, মানে এই ডি-র্যাডিক্যালাইজেশনের জায়গাটা কোথায় হবে? আজকে আমি একটা ছবি, সেই ছবিটা আমি জানি না আপনি দেখতে পারবেন না, আমি সেই ছবিটা শিয়ালদা স্টেশনের ছবি, 2 বাচ্চা মেয়ে, তারা
ক্রমাগত লাথি মেরে যাচ্ছে অমিত শাহ, শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে। আমি ওদেরকে দোষ দেব না, তার কারণ ওদের যে মগজ ধোলাইটা হয়েছে, যে মাদ্রাসাজীবীরা ওর মগজ ধোলাইটা করেছে, যে মৌলবাদীরা এদের মগজ ধোলাইটা করে এদেরকে এগিয়ে দিয়েছে, এটা সবচেয়ে বড় বিপজ্জনক টুলকিট। এই বাচ্চাদের বিরুদ্ধে ভারত রাষ্ট্রকে একটা মুখোমুখি জায়গায় নিয়ে আসার চেষ্টা, এটা আমি ধর্মতলার দিনও দেখেছি। ধর্মতলার যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাদেরকে বামপন্থীরা উস্কে দিচ্ছিল, তাদের মধ্যে থেকে একজন যদি ফোর্ট উইলিয়ামের দিকে এগিয়ে গিয়ে কিছু একটা কাণ্ড ঘটানোর চেষ্টা করতো, পাল্টা যদি ইন্ডিয়ান আর্মি সেখানে ইনভলভ হয়ে পড়তো, একটা ইন্টারন্যাশনাল হেডলাইন চায় এরা। এরা নিটের সাথে কোনো দূর দূরান্তর অব্দি যোগাযোগ রাখছে না, এরা একটা ইন্টারন্যাশনাল হেডলাইন চাচ্ছে, যেখানে ওরা চাইছে ভারত কতটা খারাপ, ভারত সংখ্যালঘুদের জন্য কতটা খারাপ রাষ্ট্র, ভারত বাচ্চাদেরকে কি করে ট্রিট করে, ভারত ছাত্রদেরকে কি করে ট্রিট করে, এরকম একটা কোনো ন্যারেটিভ সেট করতে। আপনার কি মনে হয়? একদম কারেক্ট, আপনি তো সাম আপ করলেন। কোট আনকোট ককরোচ, আমি জেনজি কে বলছি না, জেনজি তো অনেক ইন্টেলিজেন্ট আমাদের, তারা কালকের ভারতকে এগিয়ে নিয়ে আমার আপনার বাড়িতে আছে, জেনজি আমার আপনার বাড়িতে আছে, জেনজি স্পিরিটে আপনি ছিলেন। কর্নেল, সেলিব্রেট ইয়োরসেলফ। আমরা আপনাদের জন্য গর্বিত, যারা ইন্ডিয়ান আর্ম ফোর্সে ছিল, যারা 17-18 বছর বয়সে জাতীয়তাবাদ কি জেনে ওই কঠিন ট্রেনিংগুলো পাস করে তারপরে আজকে ইন্ডিয়ান আর্ম ফোর্স থেকে ভেটারেন হয়ে আজকে আমাদের সামনে এসেছেন। উই স্যালিউট ইউ। জেনজি স্পিরিট যদি কিছু হয় সেটা আপনারা উর্দিধারীরা। অ্যাবসলিউটলি ময়ূক, কোট আনকোট ককরোচ, আমি কোট আনকোট ককরোচ ইন দ্য রিয়েল সেন্স। এই যাদের এই আমরা দেখলাম ধরমতলায়, এই ককরোচদের কিন্তু বাড়তে দেওয়া যাবে না। ককরোচদের বাড়িতে যেরকম ভাবে পরিষ্কার করা উচিত। সরকার চেঞ্জ হয়ে গেছে, এটা তুষ্টিকরণের আর সরকার নেই আনফরচুনেটলি। এখানে বলবে না কোনো মুখ্যমন্ত্রী বিএসএফ পয়সা নেয় এবং বিএসএফ মুখ ঘুরিয়ে থাকে এবং লোক ঢুকিয়ে দেয়, এই জায়গায় নেই। তো লোককে বুঝতে হবে পশ্চিমবাংলা, নতুন পশ্চিমবাংলা, সেখানে যদি এই ঘটনা ঘটতে থাকে, কোট আনকোট ককরোচ যদি করতে থাকে, সে কোনো বড় মহিলা ককরোচ অথবা ছোট ককরোচ, তাদের যে আইন শাসন আছে তার মধ্যে দিয়ে, সংবিধানের মধ্যে দিয়ে, যদি ওমর খালেদ এখনো সে জেলের মধ্যে থাকে, অনেকের কান্নায় বুক ফেটে যায়, চোখ জল ভিজে যায় ওমর খালিদের কথা। দেশকে যারা ভাঙতে চায়, ভেতর থেকে ভাঙতে, বিশেষ করে বাইরের থেকে আমরা দেখে নেব, ভেতর থেকে যারা ভাঙতে চায়, তাদের যা করার দরকার, এটা ভারত সরকার অথবা পশ্চিমবাংলার সরকার, আমরা তাদের পাশে দাঁড়িয়ে আছি। আমি নির্দিষ্টভাবে বাংলার মানুষ যারা এই মুহূর্তে এফআইআর করছেন এই শ্রীলেখা মিত্রদের বিরুদ্ধে, বা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে পরিমাণ কুৎসিত আক্রমণ করা হয়, রাষ্ট্রবাদকে কুৎসিত আক্রমণ করা হয়, হিন্দুত্ববাদকে কুৎসিত আক্রমণ করা হয়, তাদের বিরুদ্ধে আমি তাদেরকে একটা কথা বলছি, আনঅ্যাপোলজেটিক্যালি, লজ্জা ভয়হীনভাবে আপনারা যেটা করছেন সেটা করে যান। তার কারণ রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদী হওয়াতে কোনো লজ্জা নেই, আপনি নিজের দেশকে ভালোবাসছেন। আর আজ প্রধানমন্ত্রীর সাথে যে অসভ্যতাটা শ্রীলেখা মিত্ররা বা এই সিপিএম মাকু শেকু মাকুলার লবিটা করতে পারছে, এরা কিন্তু এটাই বাংলাদেশে খালেদা জিয়া বা শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের সাথে করার আগেও 5 বার ভাববে, 5 বার হাঁটু কাঁপবে। করুক না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, প্যালেস্তাইনে কমিউনিস্ট পার্টি আছে, থাকলে করুক না ইয়াসের আরাফাতের সাথে। এটা রাশিয়া, সোভিয়েত রাশিয়া, এই বড় বড় লেকচার মারা হয় সোভিয়েত রাশিয়া বা রাশিয়ায় মস্কোর রাজপথে দাঁড়িয়ে, মস্কো সার্কেলে দাঁড়িয়ে করুক না ভ্লাদিমির পুতিনের সাথে। আমি মুখ দিয়ে উচ্চারণও করতে পারছি না যেটা এই চিত্রটার মধ্যে রয়েছে, ওই ছবিটা জাস্ট ভ্লাদিমির পুতিনের মুখ বসিয়ে এই বড় বড় মাকুলাররা যারা বিভিন্ন দেশ থেকে সোশ্যাল মিডিয়ায় বিপ্লবটা করছে, এই হ্যাশট্যাগ বিপ্লবীরা, এই ভোক বা জ্ঞানপাপীরা করুক না। যারা কলকাতার বিশ্ববিদ্যালয়গুলোতে ভারত তেরে টুকরে হোঙ্গে স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে টেকনোক্র্যাট হয়ে এখন আমেরিকায় বড় মাইনের চাকরি করছে আর খালি উস্কে দিচ্ছে ভারতবর্ষের জেনজিদের, করুক না। তারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই একটা পোস্টার, তারপরে চিৎকার করে বলুক না নিউ ইয়র্ক মাঙ্গে আজাদি, ক্যালিফোর্নিয়া মাঙ্গে আজাদি, দেখি কত দম। এই মাকুলার হ্যাশট্যাগ বিপ্লবীদের কত দম দেখি না। চায়নাতে গিয়ে, সাংহাইয়ে,
জিনপিংকে নিয়ে এই ছবি বানিয়ে দেখি না, প্রোটেস্টটা টিয়ানমেন স্কোয়ারে করুক না। আর কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই কথা বলার জন্য গোটা বাংলার রাষ্ট্রবাদীরা এক হয়ে গেছে? কেন গোটা দেশের জাতীয়তাবাদীরা ফুঁসছে? সিপিএম যেখানে দেখবে সেখানে আগে স্ক্যান করে নেবে এরা ঠিক কি কি করেছে সিপিএম এর এই মাকু শেকুরা রাষ্ট্রবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তি জীবনে। কেন বলছি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা করেছে তার জন্য দেশবাসী হিসাবে আমি গর্বিত, আপনি গর্বিত। একটা লোক যে কাশ্মীরের যে সমস্যা, সেই সমস্যাটাকে বন্ধ করে দিয়েছে। 500 বছরের যে ইস্যু ছিল, যে লড়াই ছিল, সেই লড়াইয়ের প্রাপ্তি ঝুঁকিয়েছে রাম মন্দির। সে লোকটাকে নিয়ে যা ইচ্ছা তাই বলে দেওয়া যাবে, আমরা দেখবো নাকি? আমি ফুল ফ্রেমে শেষে একবার দেখানোর জন্য বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ল্যান্ডমার্কটা কি। কোন হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কে ভাই, কে? ফুল ফ্রেমে দেখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাচিভমেন্ট, ল্যান্ডমার্কগুলো কি কি। অপারেশন সিঁদুর থেকে শুরু করে, সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে, কোন সিপিআইএম এর হরিদাস পাল যারা প্রশ্ন করেছে 370 বিলোপ নিয়ে যে সিপিএম এখনো বুক চাপড়ায়, এখনো পাকিস্তানের দালালদের হয়ে যারা দালালি করে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছে, আমরা চুপ করে দেখব? অনুচ্ছেদ 370 বিলোপ। আমরা এই পুরোটা আসলে করছি দেশের জন্য। আর আমাদের এডিটর ইন চিফ রিপাবলিক নেটওয়ার্কের অর্ণব গোস্বামী যে কথাটা বলেছেন, হ্যাঁ আমরা তো আনঅ্যাপোলজেটিক্যালি, আমরা নির্দ্বিধায়, মিনমিন না করে, একদম চোখে চোখ রেখে বলছি, হ্যাঁ এই দেশটা সার্জিল ইমামদের চেলাদের নয়, এই দেশটা উমর খালিদদের চেলাদের নয়, এই মাকুলার সেকুলার তারা বারবার দেশটাকে টুকরো টুকরো করার কথা বলছে। হ্যাঁ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা তো বলছি যে এই দেশের জেনজিরা দেশের জন্য লড়াইটা লড়বে, ডিপ স্টেটের জন্য লড়বে না। অর্ণব গোস্বামী কি বলেছেন শুনবো এবং তারপরে একটা ছোট্ট বিরতি নেব, সঙ্গে থাকুন। कि ये देश सरजील इमाम के चमचे सीजेपी का भी नहीं है। मैं ये भी कहता हूं कि गजवाए हिंद के उमर खालिद के चमचे अभिजीत डिपके का भी नहीं है। और मैं खुलकर बह रहा हूं कि ये देश उनका भी नहीं है जो कहते हैं देश में 27 लिंग हो। महिला और पुरुष नहीं है, कह रहे हैं हमारे देश में 27 लिंग होने चाहिए। ये देश उनके बाप का भी नहीं है। आप सुन रहे हैं मेरी बात? ये देश उनके बाप का भी नहीं है जो कह रहे हैं आज कि ये प्रोटेस्ट चलती रहेगी जब तक मैं इशारा ना करूं। ये देश वो अमेरिका की बाप का भी नहीं है। वो अमेरिकी पूंजीपति जो अमेरिका में बोल के कहता है कि मुझे हिंसा फैलानी है, मुझे बिटचैट करवानी है, ये देश उनके बाप का भी नहीं है। ये रिपब्लिक भारत के स्टूडियो से सुन लीजिए कि सुनियोजित तरीके से आपने हिंसा फैलाने की कोशिश की, आप एक्साइट हो गए कि और हिंसा फैलाएंगे। देखिए जितने इधर हिंदुत्व में विश्वास करने वाले राष्ट्रवादी लोग हैं, हिंदुत्व में विश्वास करने वाले राष्ट्रवादी लोग जितने इतने देश में हैं, वो कभी नहीं कहते ये देश हमारे बाप का है। वो यही कहते हैं ये देश हमारे सबका है। ये बाप वाली लैंग्वेज आप मेरे स्टूडियो में यूज ना करें, ये बाप का नहीं है। हमने नहीं कहा कि ये देश हमारे बाप। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। এমডিএইচ সোয়াটিন, আসল প্রোটিন। এমডিএইচ